হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা পি ব্লকের মক টেস্টের একটা প্রশ্ন আলোচনা করব। তো সবথেকে প্রথমেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, নাইট্রোজেনের কোন হ্যালাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। তো এক্ষেত্রে আমরা জানি যে NH3 যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ এখানে নাইট্রোজেন বা ফ্লোরিন কোনোটাতেই ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। বেশ, বাকিগুলোতে রয়েছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে রয়েছে, তাই ওরা আর্দ্র বিশ্লেষিত হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন কেন্দ্রীয় জেনন পরমাণু sp3d2 হাইব্রিডাইজড। তো আমাদের এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি এর অপশানটা। তার কারণ এখানে টোটাল ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি, জেননের জন্য 8 আর প্রান্তীয় পরমাণু 4টে, ফ্লোরিনের জন্য 4, তার মানে টোটালটা কত হয়ে গেল 12। এবার এই 12টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ইলেকট্রন পেয়ার পাবো, অর্থাৎ ইপিটা হয়ে যাবে 12/2 সমান হচ্ছে কত 6। তাহলে যদি 6 হয় তাহলে আমার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d2। বেশ, তাহলে আমার অ্যান্সারটা মিলে গেল। বাকিগুলো তোমরা করে দেখবে, কোনোটাতেই দেখবে এরকম ইলেকট্রন পেয়ার 6 আসবে না। নেক্সট হচ্ছে, ফ্লোরিনের সাথে জলের বিক্রিয়াতে কী কী উৎপন্ন হয়? HF হয়, O2 হয় এবং O3 হয়, এটা খেয়াল রাখবে। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত এবং বর্ণহীন? এটার অ্যান্সার হবে SO2, কারণ SO2টা খালি চোখে দেখা যায় না এবং এর পোড়া বারুদের মতো গন্ধ রয়েছে। নেক্সট হচ্ছে, কার স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? তো এগুলো সব হাইড্রোজেন ঘটিত যে যৌগগুলো রয়েছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম, এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা জানি যে উপর থেকে নিচের দিকে যত যাওয়া যায় তত কি হয়, স্ফুটনাঙ্কের মানটা বাড়ে। ঠিক আছে, অর্থাৎ H2O, H2S, H2AC এবং H2TE, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যত আমরা শ্রেণী বরাবর নামবো তত শ্রেণী স্ফুটনাঙ্কের মানটা ক্রমশ বাড়বে। কিন্তু দেখা যায় জলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মানটা হাইয়েস্ট হয়ে যায়, তার কারণ জলের ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, তাই এক্ষেত্রে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক হয়ে যাবে কার? জলের। বেশ, কোন অ্যাসিডে ও বন্ধন রয়েছে? ও বন্ধন মানে হচ্ছে পারক্ষ বন্ধন। তো এখানে এই যে স্ট্রাকচারটা আমার দেওয়া রয়েছে H2S2O8, বা যেটাকে মার্শালস অ্যাসিড বা মার্শালের অ্যাসিড বলা হয়, পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড, এখানে আমাদের এই পারক্ষ বন্ধনটা রয়েছে, অর্থাৎ অক্সিজেনের সাথে অক্সিজেন বন্ডটা রয়েছে। তো এখানে এর গঠনটা যদি আমরা দেখার চেষ্টা করি, S ডবল বন্ড OH, S ডবল বন্ড OH, এই আমরা করলাম। সালফারের ক্ষেত্রে 6টা বন্ড আমাদেরকে পূর্ণ করতে হবে, তাহলে আমরা এখানে একটা করে ডবল বন্ড O দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, লক্ষ্য করে যে 6টা অক্সিজেন কাভার হয়েছে, 2টো হাইড্রোজেন কাভার হয়েছে, 2টো সালফার কাভার হয়েছে, এখনও 2টো অক্সিজেন বাকি আছে। এগুলোকে পারক্ষ বন্ধনের মাধ্যমে আমরা যোগ করে দিলাম। তাহলে এই যে H2S2O8 স্ট্রাকচারটা আমরা দেখলাম, এখানে পারক্ষ লিঙ্কেজ আছে। আরেকটা জিনিস তো আমরা খেয়াল রাখবে যে ও বন্ধন সালফারের যৌগগুলোতে দুটো ক্ষেত্রে হয়। একটা হয় একটা সালফার পরমাণু ঘটিত যৌগ H2SO5 এর ক্ষেত্রে, আর দুটো সালফার ঘটিত যৌগ হলে আমাদের এই H2S2O8 এর ক্ষেত্রে। প্রথম কার্ডটাকে বলা হয় থাকে পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড। যেহেতু আমাদের এখানে একটা মাত্র সালফার রয়েছে, তাই এটাকে বলা হয় পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড। আর এই H2S2O8টাকে বলা হয়ে থাকে পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড, বা আমরা বলতে পারি মার্শালের অ্যাসিড। আর এই পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড যেটাকে আমরা বললাম, এটাকে বলা হয়ে থাকে ক্যারোস অ্যাসিড। তাহলে একটা সালফার ঘটিত ক্যারোস অ্যাসিডে আমাদের পারক্ষ লিঙ্কেজ আছে, আর দুটো সালফার ঘটিত মার্শালের অ্যাসিডে বা পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিডে আমাদের ও বন্ধন আছে। এটা খেয়াল রাখবে, পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে, প্রদত্ত কোনটি XCF6 এর আর্দ্র বিশ্লেষণে কখনোই তৈরি হয় না? এটা দেখবো আমাদের যখন আমরা ভিডিও আলোচনা করেছি সেখানে সুন্দরভাবে বলা আছে যে এখানে XCF6-এর সাথে যখন আমার 1 অণু জলের বিক্রিয়া ঘটে বা 2 অণু জলের বিক্রিয়া ঘটে, তখন আমার কি উৎপন্ন হয়? যথাক্রমে XeOF4 এবং XeO2F2 তৈরি হয়। ঠিক আছে, এবং পাশাপাশি আমাদের HF তো থাকেই, এবং 3 অণু জলের যখন বিক্রিয়া ঘটে তখন সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ ঘটে XeO3 উৎপন্ন হয়। তার মানে আমার এখানে XeOF4, HF এবং XeO3 সবই উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হয় না সেটা হচ্ছে জেনন। ঠিক আছে, XCF6 এর আর্দ্র বিশ্লেষণটা দেখে নেবে। XCF6 এর ক্ষেত্রে দেখবে প্রথমে 1 অণু জলের বিক্রিয়া ঘটানো আছে, তারপরে 2 অণু জলের বিক্রিয়া ঘটানো আছে, তারপর 3 অণু জলের বিক্রিয়া ঘটানো আছে। প্রথমটাতে তাহলে একটা অক্সিজেন ঢুকবে আর দুটো ফ্লোরিন বেরিয়ে যাবে। তারপরেরটাতে কি হবে? আরও একটা অক্সিজেন ঢুকবে, দুটো ফ্লোরিন বেরিয়ে যাবে।
তারপরেরটাতে কী হবে, আরও একটা অক্সিজেন ঢুকবে, যে দুটো ফ্লোরিন ছিল সেগুলো বেরিয়ে যাবে, তাহলে আমার এই তিনটে প্রোডাক্ট আমার তৈরি হবে। আচ্ছা, প্যারালেলি কী তৈরি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দুটো করে এফ বেরিয়ে যাচ্ছে আর এই আমাদের H2 দুটো হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ সমস্তটার জন্য তিনটে প্রোডাক্টের ক্ষেত্রেই আমার এখানে আরেকটা প্রোডাক্ট তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের HF। তাহলে HF আমাদের সব ক্ষেত্রেই থাকছে। আচ্ছা, XeOF4 তৈরি হচ্ছে, XeO3 তৈরি হচ্ছে, XeO2F2টা অপশানে নেই, যদি ওটা দিত তাহলে সেটাও তৈরি হতো, বাট কোনো ক্ষেত্রেই আমরা জেনন দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে নাইট্রেট বলয় পরীক্ষার যে বাদামি বলয় হয়, তার ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি যে এই যৌগটা তৈরি হয়। অ্যাকচুয়ালি যৌগটা হচ্ছে আমার এরকম যে FeH2O5 NO, বাইরে SO4 থাকে, তো এখানে SO4টা দেওয়া নেই, তার পরিবর্তে আমাদের এই যে কোঅর্ডিনেট স্ফেয়ারের মধ্যে যে পার্টটা রয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার মাথাতে কী চার্জ চলে আসবে, +2 চলে আসবে, কারণ SO4 এর -2 চার্জ। প্রদত্ত কোন ইন্টারহ্যালোজেন যৌগের অস্তিত্ব নেই, ICl4 উত্তর হবে, কারণ যে কটা আমরা ইন্টারহ্যালোজেন পড়েছি দেখবে তার টাইপটা ছিল হয় প্রান্তীয় পরমাণু হিসেবে একটা থাকবে, না হলে তিনটে পরমাণু থাকবে, না হলে 5টা থাকবে, না হলে 7টা থাকবে, ঠিক আছে। অর্থাৎ XX-3, XX-5 এবং XX-7 আমরা পড়েছি, বাট XX-4 আমরা পড়িনি। নেক্সট হচ্ছে ফ্লোরিন সবথেকে শক্তিশালী জারক দ্রব্য, অর্থাৎ F2টা যখন ভেঙে F- পরিণত হয়, তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে, F- পরিণত হচ্ছে, এবং অপরকে তার মানে কি করছে, জারিত করছে, তার মানে F2টা হচ্ছে শক্তিশালী জারক দ্রব্য। তো কেন এই ঘটনাটা ঘটে, F- যেটা তৈরি হলো সেটা হচ্ছে অত্যন্ত স্থায়ী, এই F- অত্যন্ত স্থায়ী, অর্থাৎ এই যে বিক্রিয়াটা আমার হলো F2টা F- পরিণত হলো, তো এখানে F- অত্যন্ত স্থায়ী, তার কারণ হচ্ছে ফ্লোরিনের সাইজ খুব ছোট, এবং এই যে মাইনাস চার্জটা রয়েছে, ইলেকট্রন ডেন্সিটিটা ছোট সাইজের জন্য ফ্লোরিনের চারপাশে থাকছে মাইনাস ডেন্সিটিটা, ইলেকট্রন ডেন্সিটিটা, ফলে এখানে খুব সহজেই যে জলের যে অণুগুলো রয়েছে সেই জলের অণুগুলো এখানে এসে যুক্ত হতে পারে, জলের অণুগুলো এই চারিদিকে যুক্ত হতে পারে। আচ্ছা, জলের অণু যুক্ত হলে পরে আমরা কি জানি, সেখানে আমার হাইড্রেশন ঘটবে, আর হাইড্রেশন যত ভালো ঘটবে তত এখানে কি হবে, বেশি পরিমাণ শক্তি নির্গত হবে। যত বেশি পরিমাণ শক্তি নির্গত হবে তত F- স্টেবিলিটি কী হবে, বেশি হবে, তত কি হবে, F2টা F- পরিণত হতে চাইবে, ফলে ফ্লোরিনকে আমরা বলতে পারবো নিজে বিজারিত হচ্ছে, অপরকে জারিত করবে, ফলে ফ্লোরিন শক্তিশালী জারক দ্রব্যে পরিণত হবে। তো এটা হচ্ছে আমার মেন কারণ, হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি ব্যাপারটাই হচ্ছে এটা, যে এই যে F- এর চারিদিকে এর সাইজটা ছোট হওয়ার জন্য, এর ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার জন্য এর চারিদিকে অনেক সংখ্যক জলের অণু এসে যুক্ত হতে পারে, ফলে কি হয়, এর হাইড্রেশন ঘটে, এবং এই হাইড্রেশন ঘটার ফলে এখান থেকে যে হিট বা এনার্জি রিলিজ হয়ে যায়, ঠিক আছে, সেই এনার্জির মানটাকে বা হিটের মানটাকে বলা হয়ে থাকে হাইড্রেশন এনথালপি। তো যেহেতু এখানে বেশি পরিমাণে হাইড্রেশন এনথালপি ঘটে, অর্থাৎ বেশি পরিমাণে এনার্জি এখানে রিলিজ হয়ে যায়, তাই F- এর স্টেবিলিটি অত্যন্ত বেশি হয়, এবং এই F- এই অত্যন্ত স্থায়ী হওয়ার কারণে এখানে ফ্লোরিনকে আমরা শক্তিশালী জারক দ্রব্য বলতে পারি। ইলেকট্রন আসক্তিটাও একটা কারণ, কিন্তু সবথেকে বেশি কারণ, ভালো কারণ হচ্ছে হাইড্রেশন এনথালপি, এটা খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট চলে আসছে আমরা পরের প্রশ্ন, স্ফুটনাঙ্কের সঠিক ক্রম কি। স্ফুটনাঙ্ক আমরা জানি উপর থেকে নিচে বাড়ে, যেমন আমরা ওয়াটার H2S গ্রুপ 16-এর ক্ষেত্রে দেখলাম, গ্রুপ 17-এর ক্ষেত্রেও আমার অ্যাকচুয়ালি অর্ডারটা হওয়া উচিত এরকম, HF-এর থেকে HCl বাড়া উচিত, তারপরে HBr হওয়া উচিত, তারপরে HI হওয়া উচিত, বাট এখানে একজনাকারই হাইড্রোজেন বন্ডিং ঘটে, সেটা হচ্ছে HF-এর হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে ও স্ফুটনাঙ্কটা হাইয়েস্ট হয়ে যায়। তার মানে আমাদের যে অর্ডারটা চলে আসবে সেটা হচ্ছে এরকম, HCl, HBr, HI, এদের নিয়ে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই HFটা আমার হাইয়েস্ট পজিশনে চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে দেখি, তাহলে দেখো আমাদের প্রথম অ্যান্সারটা আমাদের এখানে কারেক্ট হচ্ছে। প্রদত্ত কোনটি কেবিআরের জলীয় দ্রবণের সাথে ব্রোমিন গ্যাস নির্গত করতে পারে। ব্রোমিন গ্যাস, অর্থাৎ কেবিআর বিআর মাইনাসকে Br2 মানে জারিত করছে, কে একমাত্র কারা, জারকদ্রব্য, মানে যে সমস্ত জারকদ্রব্যগুলো এই Br- Br2-তে পরিণত করতে পারবে, অর্থাৎ Br- জারিত করতে পারবে, অর্থাৎ জারকদ্রব্য রূপে কাজ করবে, কারা জারকদ্রব্য রূপে কাজ করতে পারবে, জারকদ্রব্যের যে ক্রম আমরা পড়েছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, তার মানে একমাত্র F2 এবং Cl2 কি করতে পারবে, Br- Br2-তে পরিণত করতে পারবে, মানে জারিত করতে পারবে।
তো এখানে আমাদের ফ্লোরিন তো অপশান নেই, আমার এখানে কি হবে, ক্লোরিন অপশানটা আমরা হবে। ঠিক আছে, বেশ, এই হচ্ছে ব্যাপার। জারক দ্রব্য বা জারণ ক্ষমতার ক্রম হচ্ছে এটা F2 > Cl2 > Br2 > I2, অর্থাৎ Br2-র ওপরে যারা থাকবে তারাই একমাত্র Br-কে Br2-তে পরিণত করতে পারবে। সেম প্রশ্ন যদি আমার এরকম আসতো যে I- কে I2 থেকে পরিণত করতে পারবে F2 Cl2 Br2 সবাই পারবে। আচ্ছা, আর কি Cl2-কে কে পরিণত করতে পারবে, মানে Cl- কে Cl2-তে শুধুমাত্র ফ্লোরিন পারবে। ঠিক আছে, আর Br- কে Br2-তে পরিণত করতে F2 এবং Cl2 উভয়ই পারবে। ক্লিয়ার? কিন্তু I2 কাউকেই কিন্তু পরিণত করতে পারবে না, মানে Br- থেকে Br2 বা Cl- থেকে Cl2 বা F- থেকে F2, কারণ আয়োডিন সবার শেষে আছে, এর জারণ ক্ষমতা সবার শেষে। তাহলে এই অর্ডারটা হচ্ছে আমার জারণ ক্ষমতার অর্ডার। ঠিক আছে, জারণ ক্ষমতা এর অর্ডার, যার জারণ ক্ষমতা যত বেশি সেটা তত বেশি জারক দ্রব্য। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের NH3 PH3 এবং ASH3, সেম টাইপের প্রশ্ন। আমার অ্যাকচুয়ালি অর্ডারটা হওয়া উচিত এরকম, আমি এখানে নিচটাতেই লিখছি, আমার এখানে অর্ডারটা হওয়া উচিত NH3 PH3 ASH3, বাট আমরা জানি হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য NH3-র অর্ডারটা কী হয়, PH3 এবং AH3-র আগে চলে আসে। ফলে আমার অ্যাকচুয়াল অর্ডারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডি এর অপশানটা, NH3টা হায়েস্ট হয়ে যাবে ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, হাইড্রোজেন বন্ডিং একমাত্র ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এরাই তৈরি করতে পারে। তাই গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা নাইট্রোজেনকে পাবো, অর্থাৎ অ্যামোনিয়াকে পাবো। গ্রুপ 16-এর ক্ষেত্রে আমরা জলকে পাবো, মানে ওয়াটারকে পাবো, কারণ এখানে অক্সিজেন রয়েছে। এবং গ্রুপ 17-এর ক্ষেত্রে আমরা HF-কে পাবো, কারণ আমাদের এখানে ফ্লোরিন রয়েছে। অর্থাৎ এই HF, H2O এবং NH3, এই তিনটে ক্ষেত্রেই এরকম হাইড্রোজেন বন্ডিংটা হবে, তিনটে গ্রুপের ক্ষেত্রে। তো একমাত্র এই তিনটে মানে যৌগের ক্ষেত্রেই তিনটে গ্রুপে ব্যতিক্রমটা আমরা লক্ষ্য করতে পারবো। নেক্সট প্রশ্ন হচ্ছে জারণ ধর্ম কার বেশি। আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে জারণ ধর্ম বাড়ে আর ওপর থেকে নিচের দিকে কমে। তাহলে এখানে আমাদের F2টা জারণ ধর্ম সব থেকে বেশি হবে, এটা সবাইকে জারিত করতে চাইবে এবং নিজে বিজারিত হয়ে F- কনভার্ট হবে। ক্লিয়ার? বেশ, পরাচুম্বকীয় পদার্থ কোনটি, যেখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে আমার পরাচুম্বকীয় পদার্থ। তো এখানে যদি আমরা ভ্যালেন্স ইলেকট্রনগুলো সব কাউন্ট করি, তাহলে এখানে দেখো একমাত্র Cl-এর ক্ষেত্রে, এখানে ClO2টার ক্ষেত্রে এখানে যেহেতু একটা ক্লোরিন রয়েছে, তাই এখানে আমাদের অযুগ্ম ইলেকট্রন থাকবে বা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তাই এটাকে পরাচুম্বকীয় বলতে পারি। কারণ অক্সিজেনের ক্ষেত্রে তো আমার সবার জোড় ইলেকট্রন থাকে, সবগুলোতেই রয়েছে দেখো জোড় ইলেকট্রন থাকবে, তাতে অক্সিজেন দুটোই থাকুক, 7টাই থাকুক বা 6টাই থাকুক। ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু আমার ভ্যালেন্স সেলে বিজোড় ইলেকট্রন রয়েছে, 7টা ইলেকট্রন রয়েছে, তাই যেগুলোতে Cl2 রয়েছে 7 দুগুণে 14টা ইলেকট্রন হয়ে যাবে, কিন্তু ClO2-র ক্ষেত্রে আমাদেরকে 7টা ইলেকট্রন কাউন্ট করতে হবে, তাই আমাদের এটাই হচ্ছে পরাচুম্বকীয় পদার্থ। আচ্ছা, কারণ পরাচুম্বকীয় পদার্থ মিন্স প্যারাম্যাগনেটিক, তার মানে পরাচুম্বকীয় পদার্থ মানি আমার এখানে কি থাকতে হবে, আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন মাস্ট এখানে থাকতে হবে, তবেই আমরা সেটাকে পরাচুম্বকীয় বলতে পারবো। পরের প্রশ্নে চলে আসি, প্রদত্ত কোনটি সর্বাধিক সক্রিয়। আমরা জানি যে ইন্টার হ্যালোজেন মৌলগুলো হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয়, তাই ICl এখানে বেশি সক্রিয়। ক্লোরিনের সাথে লঘু এবং শীতল NaOH-এর বিক্রিয়া ঘটানো হয়েছে। তো আমরা খুব ভালো করে জানি যে ক্লোরিনের সাথে যদি লঘু এবং শীতল NaOH-এর বিক্রিয়া ঘটানো হয়, তাহলে আমাদের NaCl তৈরি হয় এবং NaOCl তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, NaCl হবে এবং NaOCl হবে। আচ্ছা, তাহলে আমার এখানে NaOClটা আমরা এখানে প্রোডাক্ট হিসেবে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, আর কি পড়ে থাকবে, আর এখানে দেখো H2 আর ওটা বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। যদি আমাদের এখানে লঘু এবং শীতল না দিয়ে গাঢ় এবং উত্তপ্ত দিত, তাহলে প্রোডাক্টটা আমার হয়ে যেত NaCl এর সাথে NaOCl না করে, তখন আমরা NaClO3 করতাম, তখন এই A বা C এই দুটো অ্যান্সার আমার কারেক্ট হতো। তো এখানে আমার NaOCl হবে, যেহেতু আমার এখানে লঘু এবং শীতল NaOH দিয়েছে। ঠিক আছে, এটাও দেখবে সুন্দরভাবে ভিডিওতে বোঝানো আছে। আচ্ছা, ক্লাস নোটসেও দেওয়া আছে, দেখে নেবে। XeF6 এর সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে কী হবে, এই যে একটু আগে আলোচনা করলাম, XeF6-এর সাথে যদি আমরা 3 অণু জল যুক্ত করি, 3 অণু জল যুক্ত করতে হবে, তাহলে এখানে আমাদের 3টা অক্সিজেন ঢুকে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে এটা XeO3, আর 6টা ফ্লোরিন বেরিয়ে যাবে এবং এই 3 দুগুণে 6টা হাইড্রোজেনের সাথে 6HF ফর্মেশন করবে। তার মানে আমার এখানে XeO3টা অ্যান্সার হবে। পরের প্রশ্ন, XeF4-এ জেননের হাইব্রিডাইজেশন সংকরায়ন চেয়েছে। আমরা জানি যে যখন অক্সিজেন পরমাণু ঘটিত যৌগ থাকে, অক্সিজেনটাকে টোটাল ইলেকট্রন কাউন্টিংয়ের সময় বাদ দিয়ে দিতে হয়। তাহলে জেননের জন্য 8 ধরবো, 4টে ফ্লোরিনের জন্য 4 ধরি, তাহলে 8 আর 4 কত হলো 12।
তাহলে ইলেকট্রন পেয়ারটা কত হয়ে যাবে 12/2 মানে 6, দ্যাট মিনস sp3d2 হাইব্রিডাইজড। তাহলে আমার এখানে sp3d2 হাইব্রিডাইজেশন হয়ে গেল। কোন অক্সি অ্যাসিডে বা অক্সো অ্যাসিডে পারক্ষ বন্ধন বর্তমান? আমরা বললাম যে একটা সালফার ঘটিত যৌগ হলে H2SO5 পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড মানে ক্যারোস অ্যাসিড, এখানে পারক্ষ বন্ধন বর্তমান। আর যদি আমাদের দুটো সালফার ঘটিত যৌগ হয় তাহলে H2S2O8 অর্থাৎ মার্শালের অ্যাসিড বা পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড, ওখানে পারক্ষ বন্ধন বর্তমান। পারক্ষ বন্ধন মিন্স অক্সিজেনের সাথে অক্সিজেনের এরকম বন্ধন। আচ্ছা, তাহলে আমাদের এখানে তো মার্শালের অ্যাসিডটা অপশানে নেই বা H2SO8টা তো অপশানে নেই, তাহলে আমাদের এখানে বি এরটা অ্যান্সার হবে। মার্শালের অ্যাসিডের সংকেত কি? আমরা বারবার পড়ছি মার্শালের অ্যাসিডের সংকেত H2SO8, আমরা একটু আগে তার গঠন দেখলাম। কোনটিতে সালফারের সাথে সালফার বন্ধন উপস্থিত? এসএস বন্ধন কার ক্ষেত্রে উপস্থিত? দেখো এখানে এই যে H2SO6 রয়েছে, এই যৌগটাতে সালফারের সাথে সালফার বন্ধন উপস্থিত। এস ডবল বন্ড ও OH, এস ডবল বন্ড ও OH, এখানটা ডবল বন্ড ও করলাম, এখানটা ডবল বন্ড ও করলাম। লক্ষ্য করে দেখো এখানে দুটো হাইড্রোজেন কাভার হয়ে গেছে, দুটো সালফার কাভার হয়ে গেছে, 6টা অক্সিজেন কাভার হয়ে গেছে, তাহলে সালফারের সাথে সালফার সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ফলে আমাদের সালফারের 6টা ভ্যালেন্সি পূর্ণ হয়ে গেল। তো H2S2O6 এই যৌগটাতে কিন্তু SS সিঙ্গেল বন্ড উপস্থিত, তাহলে এটাই আমার উত্তর হবে। আমাদের এখানে এই যে H2S2O3টা দেওয়া রয়েছে, এখানটাতেও কিন্তু আমাদের সালফারের সাথে সালফার বন্ড থাকে, এই স্ট্রাকচার হয় তার H2S2O3, কিন্তু এখানে দেখো সালফারের সাথে সালফার ডবল বন্ড রয়েছে, কিন্তু H2S2O6-এ সালফারের সাথে সালফার সিঙ্গেল বন্ড রয়েছে। তো যদি আমার H2S2O6টা অপশানে ধরো না থাকতো, শুধু H2S2O3 দেওয়া থাকতো, তাহলে আমরা বাধ্য হয়ে কোনটা করতাম? ডি এর অপশানটা করতাম। কিন্তু যেহেতু আমার সি এর অপশানটা রয়েছে, ঠিক আছে, তাই আমরা এখানে এসএস বন্ধন বলতে আমাদের তো একটাই অ্যান্সার করতে হবে, তাই আমরা এখানে সিঙ্গেল বন্ডটা ধরে H2S2O6টাকে অ্যান্সার হিসেবে দাঁড় করাবো। নেক্সট হচ্ছে XeF6 এর আদ্র বিশ্লেষণে কোনটা তৈরি হয় না? আমরা একটু আগে পড়লাম জেনন। কোনটা তীব্রতম অ্যাসিড? অ্যাসিডিটির অর্ডার হচ্ছে H3PO2 গ্রেটার দেন H3PO3 গ্রেটার দেন H3PO4, এটা আমরা আগেই আলোচনা করেছি। আচ্ছা, তার কারণটা কি? H3PO2 এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমার দাঁড়ায় P ডবল বন্ড ও OH, হাইড্রোজেন হাইড্রোজেন। তো এখানে ব্যাপারটা দাঁড়ায় এই যে অক্সিজেন রয়েছে, ফসফরাস থেকে ইলেকট্রনটাকে টেনে নেয়, ফসফরাস এই অক্সিজেন থেকে ইলেকট্রনটা টেনে নেয়, ফলে এখানে এই বন্ডটা ব্রেক হয়ে সহজেই H+টা বেরিয়ে যেতে পারে। তাই যেহেতু এটা সহজেই H+ ডোনেট করতে পারে, তাই এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। যখন আমরা H3PO3-তে চলে যাব, তখন আমাদের কি হবে? এই স্ট্রাকচারটাতে এই পোর্শনটাতে আমার আরেকটা ও চলে আসবে, তখন দেখা যাবে যে এই ওপরের অক্সিজেনটা যখন ফসফরাসের ইলেকট্রনটাকে ওপর দিকে টানছে, তারপরে এই ফসফরাস বাকি দুটো অক্সিজেন থেকে ইলেকট্রনটাকে সেরকম জোরে টানতে পারবে না, ফলে ভাগ হয়ে যাবে ক্ষমতাটা, ফলে এই H+গুলো সহজে বেরোতে পারবে না এখান থেকে। যখন আমরা H3PO4-এ চলে যাব, তখন আবার দেখা যাবে যে এখানে আরেকটা OH হয়ে যাবে, তখন ক্ষমতাটা আরও কমে যাবে। তাই আমাদের অ্যাসিডিটি যে অর্ডারটা হবে, এক্ষেত্রে অক্সিডেশন স্টেট দিয়ে ভাবা চলবে না, এক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি অর্ডারটাকে লিখতে হবে। কীভাবে লিখতে হবে? অ্যাসিডিটি অর্ডারটা এখানে আমাদের হবে, এখানে নিচে লিখে রাখছি H3PO2 গ্রেটার দেন H3PO3 গ্রেটার দেন H3PO4, এই হবে আমাদের অ্যাসিডিটি অর্ডার। এই অর্ডারটা আমাদের হচ্ছে অ্যাসিডিটি অর্ডার, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে H3PO2টা অ্যান্সার হলো। চলে আসছে আমরা পরের প্রশ্নতে, H2S2O8, এখানে সালফারের জারণ সংখ্যা কত? তো H2S2O8 এর স্ট্রাকচার দেখো আমরা একটু আগেই এখানে ড্র করলাম, H2S2O8 এই যে স্ট্রাকচারটা আমাদের এখানে রয়েছে। তো এখানে দেখো সালফারের এই যে আমাদের এখানে সালফারটা, এই সালফারটাতে লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের কি রয়েছে, টোটাল সালফারের চারিদিকে কটা বন্ড রয়েছে? 6টা বন্ড রয়েছে, ঠিক আছে। তাই সালফারের এখানে অক্সিডেশন স্টেট কত হবে? এখানে অক্সিডেশন স্টেট হবে +6। এটাকে আমরা এইভাবে মার্ক করতে পারি, দেখো এই অক্সিজেনটার অক্সিডেশন স্টেট হবে -2, এই সালফারটার হবে +2, এটার জন্য -1, সালফারের জন্য +1, এই অক্সিজেনের জন্য -2, তাহলে আবার সালফারের জন্য +2, এই অক্সিজেনের জন্য -1, তাহলে এই সালফারের জন্য আবার এখানটাতে +1 লিখলাম। তাহলে মাঝের সালফারটাতে দেখো 2 2 1 1 চারটে প্লাস থাকছে, অর্থাৎ 2 2 4, 1 আর 1 6, ঠিক আছে। তার মানে সালফারটার অক্সিডেশন স্টেট হবে +6। আর এমনিতেও সালফার যেহেতু গ্রুপ 16-এর এলিমেন্ট, তাই এর অক্সিডেশন স্টেট +6-এর বেশি হতে পারে না,
ঠিক আছে, বেশ ক্লিয়ার হয়ে গেল। এটাকে ডাইরেক্ট কিন্তু এইভাবে করা চলবে না যে এখানে 8 দুগুণে -16 বসিয়ে দিলে, এখানে 2 বসিয়ে দিলে, তার মানে এখানটাতে 14 বসাতে হবে, তাহলে সালফারের হয়ে যাচ্ছে কত +7। এইভাবে কিন্তু এই অ্যান্সারটাকে করা যাবে না। ঠিক আছে, স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার জেনে আমাদেরকে অ্যান্সারটাকে করতে হবে। এই গেল ব্যাপার। আচ্ছা, চলে আসছে আমরা পরের প্রশ্নতে। H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা? তো H3PO3 স্ট্রাকচারটা আমরা জানলে পরে বুঝতে পারবো। P ডবল বন্ড OH OH H, এই হচ্ছে স্ট্রাকচার যে H3PO3। এখানে কোনগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু যেগুলো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে আছে, অর্থাৎ এখানে O-H+ সহজেই তৈরি হবে এবং H+ সহজেই বেরোতে পারবে। তার মানে H3PO3-তে আমাদের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে কটা? 2টো। বায়ুর উপস্থিতিতে ফসফিন যে সাদা ধোঁয়া উৎপন্ন করে সেটা হচ্ছে P2O5। প্রদত্ত কোন অক্সো অ্যাসিডে PP বর্তমান, অর্থাৎ মাঝখানে ও থাকবে না, অ্যান্সারটা হবে H4P2O6। কারণ এই যে 5 আর 7 রয়েছে এগুলোর ক্ষেত্রে মাঝখানে একটা করে কি ঢুকে যাবে? অক্সিজেন বন্ড ঢুকে যাবে, PP এর মাঝে অক্সিজেন ঢুকে যাবে। H4P2O6 স্ট্রাকচারটা যদি আমরা দেখার চেষ্টা করি, P ডবল বন্ড OH, আচ্ছা P ডবল বন্ড OH, এটাকে আমরা লিখলাম। তাহলে আমাদের এখানে আর একটা করে OH এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে লক্ষ্য করে দেখো 6খানা অক্সিজেন আমার কাভার হয়ে গেছে, 4টা হাইড্রোজেন কাভার হয়ে গেছে, 2টো ফসফরাস কাভার হয়ে গেছে, মাঝখানে আমরা কি বসিয়ে দিলাম? সিঙ্গেল বন্ড করে দিলাম PP এর মাঝখানে। আচ্ছা, প্রদত্ত কোনটি একটি সুস্থিত হাইড্রাইড? আমরা জানি সবথেকে বেশি সুস্থিত হবে NH3। তার কারণটা হচ্ছে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাইজটা কম্পারেবল। যত আমরা নিচের দিকে যাব তত সাইজ বাড়তে থাকবে, সুস্থিতির মানটা কমতে থাকবে। পরের প্রশ্ন, একটি গ্যাস বিজারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে, বিজারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে SO2, এবং অপর একটি গ্যাস জারণের দ্বারা বিরঞ্জিত করে, সেটা হচ্ছে Cl2। এটা আমরা খুব ভালো করে পড়েছি। বিরঞ্জন ধর্ম বা ব্লিচিং অ্যাকশন SO2 এর ক্ষেত্রে বিজারণের মাধ্যমে ঘটে, Cl2 এর ক্ষেত্রে জারণের মাধ্যমে ঘটে। তাই SO2 এরটা হচ্ছে টেম্পোরারি, যেটা বাইরে অক্সিজেনে পুনরায় কালারটা ফিরে আসে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কালারটা ফিরে আসার কোনো গল্প নেই, কারণ ওটা জারণের মাধ্যমেই ঘটে, তাই ওটা হচ্ছে পার্মানেন্ট। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে কোন অ্যানায়নটি জারণ এবং বিজারণ উভয়ই দেখায়? তো এটার অ্যান্সার হবে OCl-। কারণ এই যে OCl- রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে OCl- ক্ষেত্রে অক্সিজেনের জন্য আমাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য -2 করতে হবে। তাহলে ক্লোরিনের অক্সিডেশন স্টেট এখানে কত? +1। ঠিক আছে, তবে আমাদের টোটালটা কত আসবে? মাইনাস আসবে বা -1 আসবে। তাহলে এই যে আমাদের ক্লোরিন +1 স্টেটে রয়েছে, এই OCl- যখন Cl- কনভার্ট হবে তখন দেখা যাবে যে ক্লোরিনের অক্সিডেশন স্টেট হয়ে গেল -1। তার মানে এটা নিজে কি হবে? বিজারিত হবে। নিজে বিজারিত হবে মানে অপরকে জারিত করবে, তার মানে এটা জারক দ্রব্য রূপে কাজ করবে। আবার এই OCl- যখন ফ্লোরিনের প্রেজেন্সে যখন বিক্রিয়া করবে তখন দেখা যাবে যে এটা পরিণত হচ্ছে ClO3-এ। তখন এই +1 স্টেট থেকে এই ক্লোরিনের যে অক্সিডেশন স্টেট দাঁড়াবে সেটা হয়ে যাবে +5। ঠিক আছে, 3টা অক্সিজেনের জন্য -6, তাহলে ক্লোরিনটা +5 হতে হবে। তার মানে এখানে ক্লোরিনের কি হচ্ছে? অক্সিডেশন ঘটছে +1 থেকে +5। আগেরটাতে কি হয়েছিল? ক্লোরিনের রিডাকশন হয়েছিল, বিজারণ হয়েছিল +1 থেকে -1। তার মানে OCl- এমন একটা আয়ন যেটা আমাদের জারণ এবং বিজারণ উভয়ই দেখাতে পারে। ঠিক আছে, কার প্রেজেন্সে এই বিক্রিয়াটা ঘটে? ফ্লোরিনের প্রেজেন্সে এই বিক্রিয়াটা আমাদের ঘটে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এটা তো আমাদের নর্মাল OCl- H+ সাথে যুক্ত হয়ে আমার এটা তৈরি করে। পরের প্রশ্নতে চলে আসছি, আয়োডিনের বর্ণ বিবরণ করতে যে জলীয় দ্রবণটি মেশানো হয়। আয়োডিনের সাথে এখানে দেখা যায় সোডিয়াম থায়োসালফেট বা Na2S2O3 এর বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়া ঘটালে কি হয়? এখান থেকে NaI ফরমেশন হয় এবং Na2S4O6 আমাদের এখান থেকে তৈরি হয়, Na2S4O6। ঠিক আছে, বেশ, তাহলে এই হচ্ছে রিয়াকশান। তাহলে এখানে I2 এর যে বেগুনি কালারের বর্ণ, সেই বেগুনি কালারের বর্ণটা দেখা যায় ফেড হয়ে যায়, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম টেট্রাথায়োনেট উৎপন্ন হয়। জেননের কোন যৌগটি গঠিত হয় না? XeCl4 হবে, কারণ আমরা জানি জেনন শুধুমাত্র ফ্লোরিন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাকি আর কারোর সাথে করে না। প্রদত্ত কোনটি টেট্রাবেসিক অ্যাসিড, অর্থাৎ কার বেসিসিটি হচ্ছে
4, এখানে দেখো হাইপোফসফরাস অ্যাসিড দেওয়া আছে যার গঠন হচ্ছে H3PO2। এর গঠন যদি আমরা দেখি আমরা দেখতে পাবো বেসিসিটি মানে ক্ষারগ্রাহিতা 1। আমাদের অর্থোফসফরিক অ্যাসিড দেওয়া রয়েছে। অর্থোফসফরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের H3PO4। H3PO4 এর ক্ষেত্রে আমরা জানি বেসিসিটি হচ্ছে 3। আচ্ছা, মেটাফসফরিক অ্যাসিড দেওয়া আছে এবং আমাদের দেওয়া আছে পাইরোফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখেছি দু ধরনের তো মেটাফসফরিক হয়, তো ওদের ক্ষারগ্রাহিতা 3 হয় বা 1 হয়, 4 কখনোই হয় না। তো পাইরোফসফরিক অ্যাসিড যেটা আমাদের দেওয়া আছে অর্থাৎ যার গঠন হচ্ছে H4P2O7, এর ক্ষেত্রে দেখা যায় বেসিসিটি কত 4। গঠনটা কেমন হবে, এই ওপরে দেখো H4P2O6 এর গঠন আমাদের ড্র করাই আছে। এখানে মাঝখানে শুধুমাত্র একটা ও ঢুকে যাবে, দুটো পি এর মাঝে একটা ও ঢুকে যাবে। তো ঠিক আছে, দুটো পি এর মাঝে ও ঢুকলো, প্রবলেম কিছু নেই। এখানে দেখো 4খানা এইচ রয়েছে ও এর সাথে যুক্ত। এই 4টে এইচ প্লাস আকারে এগুলো সব বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে এর বেসিসিটি কত হবে 4। প্রদত্ত কোন যৌগটি তাপীয় বিয়োজনে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না হবে এখানে প্রশ্নটা। ঠিক আছে, তো এখানে উত্তরটা হবে বিয়েরটা, কারণ অ্যামোনিয়াম নাইট্রাইট বলো বা বেরিয়াম অ্যাজাইট বলো বা অ্যামোনিয়াম ডাইক্রোমেট বলো, আমরা জানি তিনটে ক্ষেত্রেই তাপীয় বিয়োজনে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সাদা ফসফরাস P4 এর কোনটা বৈশিষ্ট্য নয়? P4 এর গঠন আমরা খুব ভালো করেই জানি যে P4 এর গঠনটা হচ্ছে আমাদের এরকম টাইপের। তাহলে পিপি বন্ধন আমাদের এখানে যেটা থাকে এরকম টাইপের গঠনটা হয়, অর্থাৎ পিপি বন্ধন থাকে আমাদের 4 কোণে 4টে আর মাঝখানে 2টো, অর্থাৎ 6টা থাকে। তাহলে 4টে পিপি বন্ধন থাকে না। বাকিটা আমাদের ঠিক আছে। আমাদের এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে 4টে, বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, বাকিটা ঠিক আছে। নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রোসোম? আমরা জানি নাইট্রোজেনের দুটো অক্সাইড প্রোসোম, একটা হচ্ছে N2O আর একটা হচ্ছে NO। বাকিগুলো আস্তে আস্তে অ্যাসিডিটি তারপর থেকে বাড়তে থাকে। ঠিক আছে, যেমন N2O3, NO2 বা N2O4 বা আমাদের লাস্টে N2O5, এদের অ্যাসিডিটি ক্রমশ আস্তে আস্তে বাড়ে। তাহলে আমাদের এখানে ডি এর অ্যান্সারটা হবে। কোনটি নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড? নাইট্রিক অ্যাসিডকে তো আমরা HNO3 রূপে চিনি, তো অ্যানহাইড্রেট করতে গেলে এখান থেকে 2 অণু নিতে হবে, তবে আমার এখান থেকে জলটা বেরোবে। তাহলে আমার এখান থেকে যে উত্তরটা চলে আসবে N2O5 জল বেরোনোর পর। কোন হ্যালোজেনের বন্ধন শক্তি সর্বোচ্চ? এখানে দেখে ফ্লোরিন মনে হবে, কিন্তু আমাদের উত্তর হয় ক্লোরিন। আমাদের এখানে অর্ডারটা আমরা দেখেছিলাম যে Cl2, তারপরে Br2, তারপরে F2, তারপরে I2। কেন ফ্লোরিনের এতটা কমে যায়? তার কারণ ফ্লোরিনের সাইজটা খুব ছোট বলে এখানে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে রিপালশন দেখা যায়, ফলে ইলেকট্রন মানে বন্ডটাকে সহজেই ব্রেক করা যায়। তাই ফ্লোরিনের বন্ধন শক্তি কম হয়ে যায় এবং এতটা নিম্নমানের হওয়ার জন্য ফ্লোরিন অত্যন্ত সক্রিয় হয়। তো আমার এখানে সর্বোচ্চ বন্ধন শক্তি বলেছে, তাহলে আমার জেনারেলি অ্যান্সার হবে কোনটা? ক্লোরিন। কোনটি সর্বাধিক উদ্বায়ী মানে সহজেই বাষ্পে পরিণত হয়? ঠিক আছে, অল্প হিট দিলেই বাষ্পে পরিণত হয়ে যাবে। তার মানে কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? আমরা একটু আগেই পড়লাম যে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হওয়া উচিত ছিল HF, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI, কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য HF তো হাইয়েস্ট হয়ে গেছে। তাহলে লোয়েস্ট এখন কোনটা হবে? HClটা হবে। আচ্ছা, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে SO2 গ্যাস চালনা করলে সবুজ বর্ণের ক্রোমিক সালফেটের দ্রবণ উৎপন্ন হয়, এটা আমরা জানি। XCF6 এর জ্যামিতিক আকৃতি জানতে চেয়েছে, মানে শেপটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। শেপ মানে হচ্ছে আমাদের আকৃতি। আচ্ছা, জ্যামিতিক আকৃতি বলেছে, তার মানে আমার শেপটা। যদি আমার জিওমেট্রি চাইতো আমার ওখানে ইলেকট্রনিক শব্দটা ব্যবহৃত থাকতো, হ্যাঁ, ইলেকট্রনিক শেপ বা কিছু এরকম বলতো। তো আমার এখানে শেপ জানতে চেয়েছে। তো আমাদের এখানে যেটা হবে, জেননের 8টা ইলেকট্রন, 6টা ফ্লোরিনের 6টা, তাহলে টোটাল ইলেকট্রনটা আমি একবারে লিখে ফেলছি 14টা, ইলেকট্রন পেয়ার 7টা। তাহলে 7টা যদি হয় আমার পেন্টাগোনাল বাই পিরামিডাল টাইপের স্ট্রাকচার হবে, অর্থাৎ ওপরে একটা নিচে একটা, এইদিকে 3টে এইদিকে 2টো। কিন্তু আমার এখানে 7টা তো প্রান্তীয় পরমাণু নেই, 6টা আছে, তাই আমাদের এই জায়গাটাতে আমরা লোন পেয়ার ধরে নিলাম। তাহলে এটা দেখো খানিকটা দেখতে অষ্টতলকীয় লাগছে। ঠিক আছে, অক্টেহেড্রালের মতো লাগছে, কিন্তু একটু ডিস্টর্টেড হয়ে গেছে, তাই এটার নাম হচ্ছে বিকৃত অষ্টতলকীয়। প্রদত্ত কোন যৌগটি জারক রূপেও কাজ করে এবং বিজারক রূপেও কাজ করে? আমরা এটা ক্লাস নোটসে পড়েছি, ভিডিওতে দেখেছি, SO2। আচ্ছা, NF এর সাথে XCF6 এর বিক্রিয়াতে Na+ হবে এবং ফ্লোরিনটা জেননে চলে আসবে। তাহলে Na+, XCF7-। ভিডিওতে দেখবে এই টাইপের বিক্রিয়াগুলো সুন্দর ডিসকাশন করা হয়েছে, কখন কোনটা প্লাস হয় কোনটা মাইনাস হয়। প্রদত্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ClO3 মাইনাস থেকে আমাদের এখানে Clটা +5 স্টেটে আছে, এখানে আমাদের Clটা চলে গেছে কত স্টেটে, +7 স্টেটে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে -1, তাহলে +5 থেকে একবার +7 হচ্ছে, একবার -1 হচ্ছে, জারণ বিজারণ উভয়ই হচ্ছে, তার মানে এটা অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। লঘু HNO3 সাথে কপারের বিক্রিয়াতে আমরা খুব ভালো করে জানি NO গ্যাস উৎপন্ন হয়, এবং গাঢ় HNO3 দিলে আমাদের NO2 গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, N2ওটা কোথার থেকে উৎপন্ন হয়? অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে আমাদের N2O উৎপন্ন হয়, আর অ্যামোনিয়াম নাইট্রাইটকে মানে NH4NO2কে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাসটির ডায়মার গঠন দ্বারা স্থায়িত্ব পায়? NO2। NO2 সহজেই ডায়মার গঠন করে N2O4 রূপে অবস্থান করে। PCl5 কঠিন অবস্থায় কী রূপে থাকে? PCl4+ আর PCl6-। দাঁতের চিকিৎসায় অস্ত্রোপচারের জন্য, ছোটোখাটো অস্ত্রোপচারের জন্য আমাদের লাফিং গ্যাস মানে নাইট্রাস অক্সাইড মানে N2O ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াতে কালো পদক্ষেপ ফেলে কোনটা? Hg2Cl2। প্রদত্ত কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম সর্বোচ্চ? সবচেয়ে বেশি ক্যাটিনেশন দেখায় সালফার। ঠিক আছে, বেশ, তাহলে প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা আলোচনা হলো। একবার ভালো করে ডিটেলসে ক্লাস নোটটা একবার পড়ে নেবে, ভিডিওগুলো একবার দেখে নেবে, দেখবে এই গ্রুপ 15, 16, 17-এর উপর যে সমস্ত ভিডিওগুলো বানানো হয়েছে সব প্রশ্নগুলোই দেখবে ওখানেও আলোচনা করা আছে।